আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে যেভাবে আছো, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আমি ভালো আছি। তো গত ক্লাসে আমরা ইএফটি থেকে যে সিন প্যাসেজ আছে সেখান থেকে আমরা ইট ওয়াজ এ গ্রেট ডে থেকে আলোচনা করেছিলাম। আজ আমরা একটা আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। তোমরা তো জানোই আনসিন প্যাসেজে কি থাকে। একটা আনসিন প্যাসেজ দেয়া থাকে, সেই প্যাসেজটি খুব ভালো করে পড়ে সেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার এবং একটি লেটার থাকে। সেই আনসিন প্যাসেজ রিলেটেড করেই একটি লেটার থাকবে। অর্থাৎ সিন প্যাসেজের থেকে যে কোশ্চেন থাকে সেখান থেকে 1, 2, 3, 4 আনসার করতে হয়। তারপরে আনসিন প্যাসেজ থাকবে একটা, তারপর আনসিন প্যাসেজটা দেওয়ার পরে তারপরে কোশ্চেন সেট করা হবে 5, 6, 7, 8। 5 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ওখানে ওয়ার্ড দেয়া থাকবে, কারেক্ট ওয়ার্ড দিয়ে ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে। আর ট্রু ফলস দেয়া থাকবে, বাক্যটি ট্রু হলে ট্রু লিখবে, ফলস হলে ফলস লিখবে। কোশ্চেন অ্যান্সার দেয়া থাকবে এবং লাস্টে একটি লেটার দেয়া থাকবে। অর্থাৎ আমাদের কোশ্চেন প্যাটার্নের 5, 6, 7, 8 আনসিন প্যাসেজ থেকে থাকবে। তো চলো আমরা যে আনসিন প্যাসেজটা নিয়ে আলোচনা করব সেটি প্যাসেজটি একটু পড়ি এবং দেখি, তারপর আমরা সেখান থেকে প্র্যাকটিস করি। চলো তাহলে দেখা যাক। চলো তাহলে আমরা দেখি আনসিন প্যাসেজটি। তো আনসিন প্যাসেজ দেওয়ার আগে কোশ্চেন সেট হবে এইভাবে: রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 5, 6, 7 অ্যান্ড 8। তো চলো আমরা আনসিন প্যাসেজ, এই গল্পটি তোমাদের সবারই জানা আছে, ছোট ক্লাসে তোমরা এই গল্পটি পড়েছ। তো দেখি গল্পটিতে কি বলা হয়েছে। Once upon a time there lived a farmer and his wife. They were very poor. They had a goose. It was wonderful because it laid a golden egg every day. So the poor farmer and his wife had the good luck to have a golden egg every day. To have a golden egg every day, they became greedy and wanted to be rich very quickly. So they planned to get all the eggs from the goose. They thought that the bird must have many golden eggs inside its stomach and that its stomach was made of gold. The farmer and his wife decided to kill the bird. When they cut the goose open, they were unhappy to see that there were no eggs inside the goose. Its stomach was like that of other birds. They remained poor. গল্পটি ছিল এরকম যে একজন দরিদ্র কৃষক এবং তার ওয়াইফ কি ছিল, গ্রামে বাস করতো। তারা এক গ্রামে বাস করতো। তারা দরিদ্র ছিল। তাদের একটি রাজহাঁস ছিল। এটি ছিল চমৎকার, কারণ প্রতিদিন এটি একটি সোনার ডিম পারত। তো ফার্মার এবং তার ওয়াইফ আবার তাদের ভাগ্য ফিরে আসলো। তারা কি তারপর দেখো প্রতিদিন কে পেত, তারা প্রতিদিন একটি করে সোনার ডিম পেত। তো তাদের লোভ হলো এটা দেখে এবং খুব তাড়াতাড়ি ধনী হতে চেয়েছিল। তারপর তারা ধনী হতে চাওয়ার জন্য কি করলো, একটা পরিকল্পনা করলো যে আমরা যদি প্রতিদিনই একটা, অপেক্ষা করা যায় না, একদিন করে, মানে আজ একটা কাল একটা, এভাবে যদি আমরা পেতে থাকি তাহলে তো দেরি হয়ে যাবে আমাদের ধনী হতে। তাই আমরা দ্রুত ধনী হতে চাই। এজন্য তারা কি প্ল্যান করলো, তারা ভাবলো যে আমরা যদি রাজহাঁসটির পাকস্থলী একবারেই কেটে ফেলি তাহলে অনেকগুলি সোনার ডিম পাবো একসাথে, হয়তোবা পাকস্থলীটি সোনা দিয়ে তৈরি। তো তারা পরিকল্পনা করলো যে তাহলে আমরা সোনার হাঁসটিকে, রাজহাঁসটিকে কি ডিসাইডেড টু কিল দ্য বার্ড, পাখিটিকে আমরা মেরে ফেলবো সিদ্ধান্ত করলো। যখন তারা তাকে মানে কি করলো, পেট কেটে ফেললো, তখন তারা খুব অখুশি হলো, কারণ দেয়ার আর নো এগস ইনসাইড দ্য গুস। কোনো কি ওটা, when the cut the goose open, they were unhappy to see
দ্যাট দেয়ার ওয়ার নো এগস, কোনো ডিম পেটে পাকস্থলীতে পাওয়া যায়নি, পেটের ভিতরে পাওয়া যায়নি। ইটস স্টোমাক ওয়াজ লাইক দ্যাট অফ আদার বার্ডস, অন্যান্য পাখির মতোই এর স্টোমাক। তো দেখো দে রিমাইন্ড পোর, তারা আবার গরিব হয়ে গেল। অর্থাৎ আমরা এই স্টোরি থেকে কি বুঝতে পারলাম যে বেশি লোভ করা যাবে না। বেশি লোভ করলে কি হয়, সব কিছুই হারিয়ে ফেলতে হয়। ওই যে বাংলায় প্রবাদ আছে, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ পাপে মৃত্যু। তো তোমরা প্যাসেজটি একটু দেখে নাও, আছে এটা সব বইতেই আছে, আমাদের অ্যাডভান্স লার্নারেও আছে, কিন্তু সেটা অনেক ডিটেলস, অনেক বড় করে লেখা। এজন্য ছোট করে আমরা গল্পটা ছোট করে একবারেই নিয়ে আসলাম। তো দেখো এখান থেকে আমরা এখন প্র্যাকটিস করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার আর লেটার। তো দেখে নাও। তাহলে চলো আমরা ফিল ইন দ্য গ্যাপসগুলি একটু দেখি। ফিল ইন দ্য গ্যাপসে তো জানোই ওয়ার্ডগুলি বক্সে দেয়া থাকবে, সেই বক্স থেকে কারেক্ট ওয়ার্ড নিয়ে সেন্টেন্সগুলি ফিল আপ করতে হবে। তো আমরা দেখি ওয়ার্ডে আমাদের কোন ওয়ার্ডগুলি আছে। রিচ, পোর, স্মল, নাইস, এগস, লেট, ফুলিশ, গোল্ডেন এগস। তো অ্যাট ফার্স্ট সেন্টেন্স এ, দ্য ফার্মার হ্যাড এ ড্যাশ গুস। এখানে আমি আনসারগুলি লিখে দিয়েছি, তোমরা একটু দেখেও না। তারপরে যে কৃষকের কি ছিল, একটি সুন্দর রাজহাঁস ছিল, তাই না? NIC, নাইস, বিউটিফুল আর সিমিলার ওয়ার্ড হলো নাইস। তো দ্য ফার্মার হ্যাড এ নাইস গুস। বি, দ্য গুস ড্যাশ এ গোল্ডেন এগ এভরিডে। রাজহাঁসটি কী করতো, প্রতিদিন একটি করে সোনার ডিম পারতো। তো কোন ওয়ার্ড ওখান থেকে আমরা নিয়ে আসবো, LAID, লেট। দ্য গুস লেইড এ গোল্ডেন এগ এভরিডে। সি নম্বর দেখো, দ্য ফার্মার ওয়ান্টেড টু বি রিচ ভেরি কুইকলি। তাই না? কৃষক কী করতে চেয়েছিল, খুব দ্রুত ধনী হতে চেয়েছিল, তাই না? ধৈর্য একদম ছিল না, গল্পে দেখা যায় যে ধৈর্য ছিল না। তারা প্রতিদিন একটা একটা করে ডিম নেবে, দরকার কে একসাথে অনেক ডিম নিয়ে নেব, একসাথে তারা ধনী হতে চেয়েছিল। তাহলে কি হবে ওখানে ওয়ার্ডটা, রিচ, RICH, রিচ। দ্য ফার্মার ওয়ান্টেড টু বি রিচ ভেরি কুইকলি। ডি নম্বর দেখো, দ্য ফার্মার কিল্ড দ্য গোস টু গেট ড্যাশ। কি করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল রাজহাঁসটিকে, তাই না? গল্পে আমরা দেখি যে রাজহাঁসটিকে সে মেরে ফেলতে চেয়েছিল, কারণ মেরে ফেললে তার পেটটা যদি কেটে ফেলে তাহলে পাকস্থলী থেকে মনে করছে যে পাকস্থলীটা ছিল সোনার, এবং ডিমগুলিও হয়তো অনেক ডিম আছে ওই পেটের ভিতরে সোনার। আমরা একসাথে ডিমগুলি বের করব, বাজারে বিক্রি করব, এবং রাতারাতি আমরা অনেক ধনী হয়ে যাব। কৃষকের চিন্তাভাবনা এরকম ছিল। তাহলে সে কী করতে চেয়েছিল, যে রাজহাঁসটিকে মেরে ফেলতে চেয়েছিল এবং সোনার ডিমগুলি সব পেতে চেয়েছিল একসাথে। তাহলে কি হবে, গোল্ডেন এগস। দ্য ফার্মার কিল্ড দ্য গুস টু গেট গোল্ডেন এগস। এই নম্বর দেখো, দে রিমেইন্ড ড্যাশ অ্যাজ দে ওয়ার বিফোর। তার পরিপ্রেক্ষিতে দেখা গেল কি, যে না, পেটটা যখন কাটলো তখন দেখলো যে না, কিছুই নেই, অন্য পাখির মতোই তো এর পেট। তাহলে কি হলো, যে একটা একটা করে ডিম পেতো সেটাও তারা হারিয়ে ফেললো, আর পাবে না। তাহলে তারা কি হলো, এখন আগের মতোই গরিব হয়ে গেল, তাই না? দে রিমেইন্ড পোর অ্যাজ দে ওয়ার বিফোর। তো এইভাবে আসলে এটা জাস্ট প্র্যাকটিস, স্টোরি আমাদের ভালো করে জানতে হবে, এবং পরীক্ষার সময় আমাদের ওয়ার্ডগুলি সেন্টেন্স দেখে বুঝে বুঝে ওয়ার্ডগুলি ফিল আপ করতে হবে। তো নেক্সটে চলো আমরা, নেক্সটে আমাদের কি থাকে, ট্রু ফলস থাকে, তাই না? ট্রু ফলস থাকে, আমরা এখন ট্রু ফলস দেখব। ট্রু ফলস নিয়ে একটু প্র্যাকটিস করব। তো ঠিক আছে, চলো ট্রু ফলস লিখে ফেলি। তো 6 নম্বর কোশ্চেন যেটা থাকে, দেখো, ট্রু ফলস। কোশ্চেনটা এভাবে থাকে, রাইট ট্রু ইন ইউর আনসার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, রাইট ফলস ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস। এভাবে কোশ্চেনটা থাকে। তো আমি সংক্ষেপে লিখলাম, তোমরা একটু দেখো সেন্টেন্স কি দেয়া হয়েছে, তারপরে স্টোরিটা দেখবে এবং বুঝবে যে এটা ফলস না ট্রু। তো দেখি এ নম্বরে কি বলা হয়েছে, দ্য ফার্মার ওয়াজ রিচ। আমরা স্টোরিতে কি দেখলাম, প্যাসেজে দেখলাম যে না, ফার্মার ছিল পোর। তো দ্য ফার্মার ওয়াজ রিচ, তাহলে কি হবে, ফলস হবে। ফলস বানানটা আবার বলছি, ফলস বানানটা একটু ভালো করে দেখবে, FALS, ফলস। তোমরা কিন্তু ফলস লিখতে গিয়ে স্পেলিং ভুল করো, কাজেই ফলস বানানটা একটু ভালো করে লিখবে। ট্রু ফলস বিশেষ করে লেখার সময় বানানের দিকে খুব খেয়াল করবে, বানান ভুল হলে কিন্তু 3টা স্পেলিং ভুল করলে 1 নম্বর কাটা যায়।
নাম্বার বি, দ্য ফার্মার পচেস্ট এ গুস। তো এখানে কি বলা হয়েছে যে কৃষক ওই একটি রাজহাঁসের অধিকারী ছিল। এখানে অধিকারী তো আর বোঝা যাবে না, মালিক ছিল, তার একটা রাজহাঁস ছিল আর কি, সে ওইটার মালিক ছিল, এরকম অর্থে বোঝানো হয়েছে এখানে। দ্য ফার্মার পজেস্ট এ গুস, তাহলে অবশ্যই তার একটি রাজহাঁস ছিল, তো ট্রু, এটাও ট্রু হবে। সি নম্বর, দ্য গুস লেইড এ সিলভারি এগ এভরিডে। আমরা গল্পে দেখেছি যে না, গুস গোল্ডেন এগ পারে প্রতিদিন, তাহলে ফলস হবে। দ্য গুজ লেইড এ সিলভারি এগ এভরিডে, ফলস। ডি নম্বর, দ্য পোর ফার্মার ওয়াজ গাইডেড বাই গ্রিড। সে কি লোভ দ্বারা কি হয়েছিল, আকৃষ্ট হয়েছিল, তাই না? তা সে লোভে পড়ে গেছিল আর কি, সোজা কথা। দ্য পোর ফার্মার ওয়াজ গাইডেড বাই গ্রিড, সে লোভে পড়ে গেছিল যে না, ওই যে গল্পে বলা হয়েছিল যে প্রত্যেকদিন একটা একটা করে ডিম নেওয়ার দরকার, কি ধৈর্য হারিয়ে ফেলছিল, সে একসাথে সব ডিম নিতে চেয়েছিল, তার মানে কি সে লোভে পড়ে গিয়েছিল। তাহলে ট্রু বাক্য অবশ্যই, TRUE, ট্রু। ই নম্বরটা দেখো, দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ান্টেড টু বি রিচ। হ্যাঁ, কৃষক এবং তার ওয়াইফ কি স্ত্রী একবারেই ধনী হতে চেয়েছিল, ওয়ান্টেড টু বি রিচ, ধনী হতে চেয়েছিল। ট্রু, এটাও ট্রু, তার ওয়াইফও চেয়েছিল একবারে ধনী হতে। নাম্বার এফ, দে টুক এ ডিসিশন টু কিল দ্য গুস। তাই ফার্মার এবং তার ওয়াইফ কি সিদ্ধান্ত নিল যে রাজহাঁসটাকে মেরে ফেলবে। তো এটাও ট্রু। তো দেখা যাক ট্রু ফলসগুলি, আমি আবার সেন্টেন্সগুলি একটু রিপিট করছি, তোমরা দেখো। এ, দ্য ফার্মার ওয়াজ রিচ, ফলস। বি, দ্য ফার্মার পচেস্ট এ গুজ, ট্রু। দ্য গুজ লেইড এ সিলভারি এগ এভরি ডে, ফলস। দ্য পোর ফার্মার ওয়াজ গাইডেড বাই গ্রিড, ট্রু। দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ান্টেড টু বি রিচ, ট্রু। দে টুক এ ডিসিশন টু কিল দ্য গুজ, ট্রু। তো এই ছিল আমাদের ট্রু ফলস, আমরা প্র্যাকটিস করলাম এই 6টি। তো এরপরে আমাদের 7 নম্বরে যে কোশ্চেন থাকে সেটা অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার। হ্যাঁ, আমরা এখন কোশ্চেন অ্যান্সারে চলে যাব। তো তোমরা স্টোরিটা পড়তে থাকো, কোশ্চেন অ্যান্সারগুলো আমি রেডি করে ফেলতেছি। তো স্টোরিটা দেখো। তাহলে আসো কোশ্চেন অ্যান্সারগুলি নিয়ে একটু ডিসকাস করি। কোশ্চেন অ্যান্সারটা কীভাবে সেট করে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। আমরা সংক্ষেপে লিখলাম, কিন্তু কোশ্চেনটা এইভাবে সেট হবে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। সেন্টেন্স দিয়ে অথবা 2-3টে সেন্টেন্স দিয়েও কোশ্চেন অ্যান্সার লেখা যাবে, সেটা মার্কসের উপর ডিপেন্ড করবে যে কোশ্চেনে 3 আছে না 2 আছে না 1 আছে, সেটা দেখতে হবে। তো দেখি, আমাদের এ নম্বর কোশ্চেন আমরা সেট করেছি, হোয়াট টাইপ অফ এগ ডিড দ্য গুস লে এভরিডে। হ্যাঁ, প্রতিদিন হাঁস কী করতো, হ্যাঁ, কী ডিম, কয়টি করে ডিম পারতো, কী ধরনের ডিম পারতো, কয়টি করে বা কী ধরনের, যা বলো। হোয়াট টাইপ অফ এগ ডিড দ্য গুস লে এভরিডে। তো আমরা স্টোরিতে দেখেছি একটি করে সোনার ডিম পারতো সে প্রতিদিন, তাহলে আনসারটা এভাবে সাজাবো, দ্য গুস লেইট। যেহেতু ডিড দিয়ে কোশ্চেন আছে, দেখো একটু খেয়াল করে তোমরা, ডিড ডাস এই কোশ্চেনগুলি, কোশ্চেন যেভাবে থাকে অ্যান্সারটা ঠিক সেভাবে লিখতে পারো না। আবার একটু খেয়াল করো, হোয়াট টাইপ অফ এগ ডিড দ্য গুস লে এভরিডে, এখানে ডিড দিয়ে কোশ্চেন করা হয়েছে, তাহলে বুঝতে হবে আনসার আমার ফার্স্ট ফর্মে হবে, অর্থাৎ ভার্ব পাস্ট ফর্মে চলে যাবে, তারপর আমরা প্যাসেজ থেকে আনসারটা সাজিয়ে লিখবো। তো আনসারটা এভাবে সাজাবো, দ্য গুস লেইড গোল্ডেন এগ এভরিডে। দেখেছো, ডেট দিয়ে কোশ্চেন লিখলে আনসারটা কীভাবে লিখতে হবে, তোমরা এখানেই ভুলটা করো। সব সেন্টেন্স ঠিক লেখো, ভার্বটা ভুল করো, আর ভার্বের ভুল করলে টোটাল সেন্টেন্স ভুল হয়ে যাবে। নাম্বার বি, হু ডিসাইডেড টু কিল দ্য গুস। দেখো এখানে ডিসাইডেড হু দিয়ে যেহেতু কোশ্চেন আছে, জানোই যে সেখানে শুধু পার্সন WS কোশ্চেনে বলা হয়েছিল, পার্সনের নিচে আন্ডারলাইন থাকলে হু দিয়ে কোশ্চেন করতে হয় এবং বাকিটা সব একই থাকে। তো এখানে হু এর অ্যান্সারটা একজন পার্সন আসবে, তাহলে আমাদের এই প্যাসেজে পার্সন হলো দ্য ফার্মার। তো এইভাবেই সাজাবো যে হু ডিসাইডেড টু কিল দ্য গুস, শুধু ওই হু এর জায়গায় দ্য ফার্মার লিখে বাকিটা কোশ্চেন থেকে দেখো নিয়ে নেওয়া হয়েছে কে কে। হ্যাঁ, তাহলে এখানে আমরা গল্পে দেখেছিলাম যে কৃষক এবং তার ওয়াইফ। তো কীভাবে আমরা লিখব, দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ ডিসাইডেড টু কিল দ্য গুস। দেখো ডিসাইডেড টু কিল দ্য গুস কোশ্চেন থেকেই নেওয়া হয়েছে, শুধুমাত্র হুয়ের জায়গায় দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ লেখা হয়েছে। দেখেছো?
তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। সি, হোয়ার ডাজ এ ফার্মার ইউজুয়ালি সেল এগস? বলছে যে একজন কৃষক সাধারণত কোথায় ডিম বিক্রি করে, কোথায় ডিম বিক্রি করে? সাধারণত বাজারে বা মার্কেটে বা হাটে, তাই না? যারা কৃষক তারা হাটে বাজারে বিক্রি করে, আসলে মার্কেটেই বিক্রি করে ডিম। তো কিভাবে তাহলে সাজাবো? দেখো এখানে কোশ্চেন ডাস দিয়ে আছে, হোয়ার ডাস এ ফার্মার ইউজুয়ালি সেল, আমাদের ভার্ব কিন্তু এখানে সেল। তাহলে আমরা জানি যে কোশ্চেন অ্যান্সারে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ করব। যেহেতু কোশ্চেনে আমার ডাস দিয়ে আছে, তো আনসার আমার ওইভাবেই সেট করতে হবে, মূল ভার্বের সাথে এর যোগ করতে হবে। আমি আবার একটু বলে নিই, যদি কোনো কোশ্চেন ডাস থাকে তাহলে মূল ভার্বের সাথে এস বা ইয়ের যোগ করতে হবে। ডিড থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। কন্টিনিউয়াস ফর্মে থাকলে আনসারও কন্টিনিউয়াস ফর্মে লিখতে হবে। পারফেক্ট ফর্মে থাকলে পারফেক্ট ফর্মেই আনসার লিখতে হবে। অর্থাৎ কোশ্চেন যে টেন্সে সেট করা হবে আনসারও সেই টেন্সেই লিখতে হবে। তো এখানে আছে হোয়ার ডাজ এ ফার্মার ইউজুয়ালি সেল এগস, তাহলে আমাদের অ্যান্সার হবে এ ফার্মার ইউজুয়ালি সেলস। দেখো ভার্বের সাথে এর যোগ করা হয়েছে, আর যদি ওই এসটা যোগ না করা হতো তাহলে কিন্তু টোটাল সেন্টেন্স ভুল হয়ে যাবে। তাহলে কিভাবে সাজাবো? এ ফার্মার ইউজুয়ালি সেলস এগস অ্যাট দ্য মার্কেট। 3 নম্বর কোশ্চেন এটা ছিল। তারপরে আমরা দেখি ডি এবং ইতে আমাদের কি আছে। তো চলো দেখি আমাদের ডি নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে। ডি নম্বর কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ডিড দ্য ফার্মার ডু টু বি রিচ। হ্যাঁ, তো ধনী হওয়ার জন্য তারা কি করেছিল আর কি। তো দেখো অ্যান্সারটা কিভাবে সাজাতে হবে। দ্য ফার্মার ওয়ান্টেড টু বি রিচ ওভারনাইট, রাতারাতি তারা ধনী হতে চেয়েছিল। দ্যাট ইজ হোয়াই হি অ্যান্ড হিজ ওয়াইফ ডিসাইডেড টু কিল দ্য বার্ড টু গেট অল গোল্ডেন ওয়েক্স অ্যাট এ টাইম। একই সময়ে তারা সব সোনার ডিমগুলি পেতে চেয়েছিল এবং সিদ্ধান্ত নিল যে রাজহাঁসটিকে মেরে ফেলবে। দে কাট দ্য গুস ওপেন বাট দে ডিড নট গেট এনি এগ। তারা কী করলো? ওপেন গুসটাকে কেটে ফেললো, রাজহাঁসটাকে কেটে ফেললো এবং কিছুই পেলো না ভিতরে। তারা আর কিছু ডিড নট গেট এনি এগ, কোনো ডিমই পেলো না। এই ছিল আসলে ডি নম্বর কোশ্চেনের আনসার। তারপরে নেক্সট হলো ই, রাইট 3 সেন্টেন্সেস টু এক্সপ্লেইন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য স্টোরি। হ্যাঁ, এই গল্প থেকে তুমি কি বুঝতে পারলে সে সম্পর্কে 3টি সেন্টেন্স লেখো। তাহলে আমরা আসলে কি দেখলাম গল্পটার ভিতরে, যে অল্প কিছুতেই মানুষ তুষ্ট থাকতে হয়। হ্যাঁ, যা থাকবে সেটা নিয়েই আমরা সন্তুষ্ট থাকব। তার বেশি কিছু পেতে গেলে অবশ্যই ক্ষতি হবে। লোভ করব না, অর্থাৎ লোভে পাপ পাপে মৃত্যু। এটার মূল মোরাল কথা হলো যে লোভে পাপ পাপে মৃত্যু। হ্যাঁ, বেশি লোভ করতে হয় না। এই জন্যই এই গল্পটা একটা শিক্ষণীয় গল্প। তাহলে দেখো, রাইট 3 সেন্টেন্সেস টু এক্সপ্লেইন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য স্টোরি। আনসারটা এভাবে লিখতে পারি 3টা সেন্টেন্স। দ্য পোর ফ্যামিলি ওয়াজ গ্রিডি, লোভী ছিল, তাই না? পরিবারটি লোভী ছিল। দে ওয়ান্টেড টু বি রিচ ওভারনাইট অ্যান্ড গট নাথিং। তারা রাতারাতি ধনী হতে চেয়েছিল কিন্তু কিছুই শেষ পর্যন্ত পায়নি। সুতরাং উই শুড নট বি গ্রিডি, আমরা লোভ করব না, আমাদের লোভ করা উচিত নয়। আমরা মনে করি যে আমাদের লোভ করা উচিত নয়, আমাদের যা আছে তা নিয়েই আমরা আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করব, এরকম আর কি। হ্যাঁ, তো নেক্সট যে কোশ্চেনটা থাকে সেটা হলো আমাদের আনসিন রিলেটেড করে একটা 8 নং কোশ্চেনটা থাকবে লেটার, এবং এটা এই গল্প অবলম্বনেই একটা লেটার থাকে। তাহলে চলো লেটারটা একটু কি ধরনের লেটার এখান থেকে আসতে পারে একটু দেখে নিই, তারপর আমরা লেটারটা প্র্যাকটিস করব কিভাবে লিখতে হবে, দেখা যাক। তো চলো দেখো, আমাদের আনসিন প্যাসেজ রিলেটেড করে যে লেটার এখানে সেট করা হয়েছে সেটি এরকম। সাপোজ ইউ আর তমা, মনে করো তুমি তমা। ফর ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেমড সোমা, তোমার এক বন্ধুর নাম সোমা। রাইট আ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাডভাইসিং হার নট টু বি গ্রিডি ইন হার লাইফ। হ্যাঁ, যে লোভ করবে না সেই সম্পর্কে উপদেশ দেবে, তার জীবনে যে লোভ থাকবে না সে সম্পর্কে একটা উপদেশ দিতে হবে। অর্থাৎ লোভে পাপ পাপে যে মৃত্যু সে সম্পর্কে একটা অ্যাডভাইস তোমার বন্ধুকে তুমি লিখবে। তো এখানে আরও কিছু কথা থাকে। হেয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ, কোশ্চেনে থাকে যেমন কী কী থাকতে পারে, দেখো কী কী থাকে। ডেট,
তারিখ লিখতে হবে, মানে এখানে ইনস্ট্রাকশনগুলি দেওয়া আছে কীভাবে লিখতে হবে। অ্যাড্রেস লিখতে হবে। অ্যাট ফার্স্ট স্যালিউটেশন মানে কুশল বিনিময়, ওই যে ডিয়ার ফ্রেন্ডস, তারপরে হোপ ইউ আর ওয়েল, এগুলি স্যালিউটেশন। মেইন পয়েন্টস ফর দ্য লেটার, যা চাওয়া হয়েছে সেই লেটারের পয়েন্টগুলি, মেইন কথাগুলি লিখতে হবে। ক্লোজিং হয়েছে যে তোমার ইউর লাভিং ফ্রেন্ড, এটা হয়েছে যে ক্লোজিং পয়েন্ট। আর তারপর আরেকটা জিনিস থাকে, রিমেম্বার টু রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্সেস, ইউজ ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস অ্যান্ড কারেক্ট স্পেলিং। সঠিক বানান, ফুল স্টপ এবং যেখানে যেখানে ক্যাপিটাল লেটার ইউজ করা দরকার সব কিছু মিলিয়ে একটা সুন্দর করে লেটার তৈরি করবে। তো আজকের লেটার আমাদের এটাই। সাপোজ ইউ আর তমা, ফর ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেমড সোমা, রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাডভাইজিং হার নট টু বি গ্রিডি ইন হার লাইফ। তো চলো কিভাবে আসলে লিখতে হয় আমরা একটু দেখে নিই। তাহলে চলো। তো দেখো আনসারটা কিভাবে লিখতে হবে। প্রথমে আমাদের অ্যাড্রেস লিখতে হবে। প্রথমে একটা অ্যাড্রেস লিখতে হবে, যে যদি অ্যাড্রেস না দেওয়া থাকে তাহলে নিজের ইচ্ছা মতো লিখতে হবে, আর যদি লেটারে অ্যাড্রেস দেওয়া থাকে সেই রকম করেই অ্যাড্রেস লিখতে হবে, ঠিক আছে। তো এখানে একটা লিখলাম আমরা 18 সদর রোড বরিশাল। 18 লেখার পর একটা কমা দেওয়া হয়েছে, দেখো সদর রোডের পরে একটা কমা দেওয়া হয়েছে, তারপরে বরিশাল। 10 জুলাই 2020 আজকে তারিখটাই দেওয়া হলো। তো একটু ফাঁকা রেখে খেয়াল করো, অ্যাড্রেস এবং তারিখটা ডান দিকেও দেওয়া যাবে। হ্যাঁ, তো আমরা আমেরিকান স্টাইলটাই ফলো করলাম, আমরা বাম দিক থেকেই শুরু করলাম। তো ডিয়ার সোমা, ওখানে বলা হয়েছিল তোমার ফ্রেন্ডের নাম সোমা, তো এই জন্যই লেখা হলো ডিয়ার সোমা। হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি, আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমি ভালো আছি। টুডে আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ গ্রিডনেস, বলছে যে লোভ সম্পর্কে যে একটা লোভ সম্পর্কে যে জিনিসটা আছে সেই সম্পর্কে আজকে তোমাকে লিখব। তো গেল ওই প্যারাটা, তারপরে একটু ফাঁকা রেখে আর একটা প্যারা লিখতে হবে, শুরু করতে হবে। দেখো একটু ফাঁকা রাখবে, তারপরে লিখবে রিসেন্টলি আই হ্যাভ গান থ্রু এ স্টোরি অ্যাবাউট এ ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ। হ্যাঁ, সম্প্রতি আমি একটা গল্প শেষ করেছি এক ফার্মার সম্পর্কে এবং তার স্ত্রী সম্পর্কে। দে হ্যাড এ ওয়ান্ডারফুল গুস, দে হ্যাড এ ওয়ান্ডারফুল, দে হ্যাড এ ওয়ান্ডারফুল, কোথায় গেল, হারিয়ে ফেলেছি। দে হ্যাড ওয়ান্ডারফুল গুজ দ্যাট লেইড এ গোল্ডেন, তারপরে আমি লিখবো, জায়গা নেই এজন্য পরে আমি লিখবো, আবার তোমরা তোমাদের মতো খাতা নিচেই লিখবে। দে হ্যাড এ ওয়ান্ডারফুল গুজ দ্যাট লেইড এ গোল্ডেন এগ এভরিডে হবে। তো আমি লিখছি, তোমরা লিখে ফেলবে তখন, একটু অপেক্ষা করো। তারপর দেখো কি, তারপরে লাইনটা দে, ওই লাইনটাই শেষ করি। দে হ্যাড এ ওয়ান্ডারফুল গুজ দ্যাট লেইড এ গোল্ডেন এগ এভরিডে। দ্য পোর ফার্মার হ্যাড গুড লাক টু বি রিচ, বাট দে ওয়ার গ্রিডি। They wanted to be rich overnight, so they decided to cut the goose open. After cutting the stomach, they found no eggs inside it, so they remained poor. If they were not greedy, they could be rich gradually. We should have patience. We should not be greedy in our life. Patience, patience. They could be reached gradually. We should have patience. patience, patience মানে ধৈর্য। প্যাশেন্সের পরে ফুল স্টপ। উই শুড নট বি গ্রিডি ইন আওয়ার লাইফ। এখানে দেখো গল্পটি সংক্ষেপে বলা হয়েছে, এটাই লেটারের বডি বলা হয়েছে, এবং লাস্টে কি বলা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে যে আমাদের ধৈর্য থাকতে হবে। উই শুড নট বি গ্রিডি ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনে লোভ করব না, আমাদের জীবনে লোভ করা উচিত না। হ্যাঁ, তারপরে একদম এটা হয়েছে লেটারের বডি। নেক্সট হবে ফিনিশিং। ফিনিশিংটা কিভাবে লিখতে হয় দেখো, তারপরে ক্লোজিং। দেখো ফিনিশিং লাস্টের প্যারাটা কী হবে, যে নো মোর টুডে রাইট টু মি সুন, আজ আর নয় শীঘ্রই লিখবে। এখানে তোমাদের মতো করে লিখতে পারবে যে নো মোর টুডে, টেক মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, হ্যাঁ, রাইট টু মি সুন, এইভাবে লিখতে পারবে, সমস্যা নেই। সেটা তোমাদের নিজের ভাষায় লিখলে আরও ভালো হয়। একদম লাস্টে গিয়ে দেখো ক্লোজিং, ইওর লাভিং ফ্রেন্ড। কার কাছে চিঠিটা লিখেছিল, সোমা লিখেছিল কার কাছে,
তমা লিখেছিল কার কাছে? সোমার কাছে। তাহলে এখানে ইওর লাভিং ফ্রেন্ড হবে তমা। চিঠিটা লিখছে তমা, চিঠিটা লিখছে তমা, এই জন্য ইওর লাভিং ফ্রেন্ড তমা। আর ডিয়ার, যার কাছে চিঠি লিখবে সে সেটা লেখাই থাকে যে ইওর ফ্রেন্ড ইজ সোমা। এখানে আমাদের তমা বলছে যে তুমি তমা, তোমার বন্ধুর নাম সোমা। তো আমরা দেখতেছি যে ডিয়ার সোমা, তাহলে তমা যদি সোমাকে চিঠি লেখে তাহলে লিখতে হবে ডিয়ার সোমা, এবং ফিনিশিংয়ে যে গিয়ে লিখতে হবে ইওর লাভিং ফ্রেন্ড তমা। তো আমাদের লেটারে ইনভেলপ না আঁকলেও চলে। আমাদের ন্যাপের থেকে যে কোশ্চেন প্যাটার্নের অ্যান্সার শিট ছিল সেখানে আমাদের ইনভেলপ আঁকা ছিল না। তবুও তোমরা অনেকেই আঁকতে চাও, যদি আঁকতে চাও তাহলে দেখো হাতে এঁকেছি এজন্য একটু বাঁকা হয়েছে, অসুবিধে নেই। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে যে কি বলো এটাকে, দৈর্ঘ্য যেটা এদিক উপরের দিকে যে লাইনটা আছে সেটা হলো যে দৈর্ঘ্য, তাহলে ওই দৈর্ঘ্যটা নেবে 5 ইঞ্চি, স্কেল দিয়ে 5 ইঞ্চি মাপবে। আর প্রস্থটা নেবে 3 ইঞ্চি, প্রস্থ নেবে 3 ইঞ্চি। তারপর দেখো এভাবে ঘর আঁকবে। হ্যাঁ, ঘরটা আঁকার পরে স্ট্যাম্পটা কিন্তু আবার একটা ছোট বক্সের ভিতরে করে এঁকে দেওয়া হয়েছে। দেখো স্ট্যাম্পটা কিন্তু আলাদা ছোট করে একটা বক্স করে তারপরে STAMP স্ট্যাম্প লেখা হয়েছে, খেয়াল করবে কিন্তু জিনিসটা। তারপরে যার কাছে চিঠি যাবে, যার কাছে দেখো ফিনিশিং আবার একটু বলছি, নো মোর টুডে, রাইট টু মি সুন, ইওর লাভিং ফ্রেন্ড তমা। তো এভাবেই আসলে ফিনিশিং দিয়ে দেওয়ার কথা। তারপর যদি তুমি ইনভেলপ আঁকতে চাও তাহলে দৈর্ঘ্য নেবে 5 ইঞ্চি স্কেল দিয়ে, আর প্রস্থ নেবে 3 ইঞ্চি। তারপরে একটা বক্স করবে, ওই বক্সের ডান দিকে ছোট করে দেখো স্ট্যাম্পের ঘরটি আলাদা করে একটা বক্স আঁকা হয়েছে, তারপরে সেখানে লেখা হয়েছে স্ট্যাম্প। তো চিঠি যাবে কার কাছে? ফ্রেন্ডের নাম ছিল সোমা, তাহলে যার কাছে চিঠি যাবে সে টু, আর যে পাঠিয়েছে সে ফ্রম। তো এখানে আমাদের সিকোয়েন্সে দেয়া ছিল সোমা, টু সোমা। তাহলে অ্যাড্রেসটা দাও, 2RK রোড, খুলনা 1200। তো ফ্রম, চিঠি লিখেছে কে? তমা, চিঠি লিখেছে তমা, তাহলে ফ্রম তমা 18 সদর রোড, বরিশাল। কারণ তমার অ্যাড্রেস ছিল সদর রোড, বরিশাল, এজন্যই। হ্যাঁ, তো আমাদের ন্যাপের কোশ্চেন প্যাটার্নে যদিও ইনভেলপ আনসার শিটে দেওয়া ছিল না, তো সেই অনুযায়ী আমরা ইনভেলপ কখনো আঁকি না। ফিনিশিং ইওর লাভিং ফ্রেন্ড ইওর লাভিং ফ্রেন্ড দিয়ে শেষ করে ফেলি। কিন্তু তারপরে অনেকে তোমরা দিতে ইচ্ছুক, হ্যাঁ, যদি দিতে ইচ্ছুক হও তাহলে কিন্তু নিয়ম মেনটেন করে দিতে হবে। খামটা মাপ অনুযায়ী, সঠিক মাপ অনুযায়ী আঁকতে হবে। আর অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস লিখতে হবে। তো লেটার এভাবেই লিখতে হয় সিকোয়েন্স অনুযায়ী। আমাদের আনসিন প্যাসেজে যে প্যাসেজ রিলেটেড করেই তোমার লেটার আসবে, এবং লেটার এইভাবে আনসার লিখতে হবে। তো আজকে পার্ট শেষে আমরা দেখি আমরা কি কি শিখলাম। আনসিন প্যাসেজ, একটা আনসিন প্যাসেজ স্টোরিটা আমরা পড়লাম, তারপরে ভালো করে বুঝলাম, বোঝার পরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার এবং লেটার নিয়ে আলোচনা করলাম। তো পার্ট শেষে আমরা এই জিনিসগুলি ভালো করে শিখব এবং বাড়ির কাজ করব। আজকে যে ক্লাসে যে ক্লাস ওয়ার্কগুলি আমরা করলাম এটাই বাড়ির কাজ থাকবে। তো আমি বাড়ির কাজটা একটু লিখে দিচ্ছি, দেখো। তো দেখো আমাদের হোমওয়ার্ক কি করতে হবে তোমাদের। আজকে যে আনসিন প্যাসেজটি নিয়ে ক্লাসে আলোচনা হলো এবং প্র্যাকটিস করানো হলো, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার, লেটার সুন্দর করে SW খাতায় লিখে রাখবে এবং শিখবে। আর এর সাথে তোমরা আমাদের অ্যাডভান্স লার্নার বইতে যে মডেল কোশ্চেনগুলি থেকে যে আনসিন প্যাসেজগুলি দেওয়া হয়েছে এগুলিও প্র্যাকটিস করতে থাকবে। সময় নষ্ট করবে না, ফাঁকি দিবে না। তো এই বলেই আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।